আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো ও সুস্থ আছো। সময় খুব কম, কিন্তু এখন পর্যন্ত বীজগণিতিক রাশি আমরা ধরি নেই, অথবা চ্যাপ্টার 2 হায়ার ম্যাথের আমরা বুঝতে পারিনি বা করতে পারিনি। যারা এরকম ধরনের স্টুডেন্ট আছো, আজকের ক্লাসটা স্পেশালি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমরা এই বীজগণিতিক রাশির টোটাল 5টা অঙ্ক করব। এই 5টা অঙ্কের মাধ্যমে তোমাদের মিনিমাম 80 থেকে 90% সৃজনশীল কিন্তু কভার করা খুব ইজিলি সম্ভব। আশা করছি আজকের ক্লাসটা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা অন্ততপক্ষে 10 নম্বরের একটা সৃজনশীল কমন করে তারপর কিন্তু শেষ করবে। তাহলে আসো আমরা 5টা প্রশ্ন আজকে পড়ব। তার মধ্যে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের 2-1টা রূপ, অর্থাৎ এই প্রশ্নগুলো যেহেতু সৃজনশীল হুবহু তোমাদের আসবে না, একটু চেঞ্জ করে আসবে, সংখ্যাগুলো চেঞ্জ করে আসবে। কিভাবে আসতে পারে 2-3টা প্রশ্ন কিন্তু আমি এখানে দিয়ে দিব। আশা করছি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে করবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এটা। যদিও এই চ্যাপ্টারে অনেক বেসিক বোঝানোর মতো বিষয় আছে, কিন্তু এই মুহূর্তে যাদের হাতে সময় খুবই কম, পরীক্ষা সন্নিকটে, শুধুমাত্র তাদের জন্য আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কের ভিতরের বেসিকটা শুধুমাত্র বলার জন্য। এক্সট্রা কোনো আলোচনা কিন্তু আমি এখন এই ক্লাসে অন্ততপক্ষে করব না। তাহলে আসো আমরা প্রথম প্রশ্ন শুরু করি। এখানে আমাদের যে প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে। প্রশ্নে দেখো একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এত হইলে আমাদের এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এত হইলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে 6yz 4zx প্লাস 3xy ইকুয়াল টু 0 এবং 2x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 4z। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে কিন্তু সংখ্যাটা চেঞ্জ করে আসতে পারে তোমাদের পরীক্ষায়। প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা, তাহলে আমরা এটাকে আগে লিখে নিলাম। এরপর এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে। আমি প্রথমেই বলেছি যে এই চ্যাপ্টারে অনেক বেসিক আছে, কিন্তু আমি ওইগুলোতে আজকে যাব না। শুধু যেগুলো আমার প্রয়োজন হবে এই 5টা অঙ্ক করতে, আমি সেগুলোই কিন্তু এখানে আজকে আলোচনা করব। যদি আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হয়, তাহলে তার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। যারা এটা বুঝো তারা তো বুঝোই, আর যারা এটা না বুঝো এটা একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে নিও। এটাও কিন্তু মুখস্থ করার দরকার নেই, এটাও বোঝানো পসিবল, কিন্তু আজকে আমি আর এটার ভিতরে ঢুকবো না। সরাসরি সূত্রটা মুখস্থ করে নেবে, আর বুঝতে পারলে তো ভালো। তাহলে আসলে এটার সাহায্যে কীভাবে আমরা অঙ্কটা করব। এখানে সবচেয়ে মেন যে পয়েন্ট এই অঙ্কটার, সেটা হচ্ছে এই রাশিটা একটা সূত্র হবে। এই রাশিটা কিসের সূত্র হবে? এই যে কিউবের সূত্র হবে। এখন কিউবের সূত্র করতে গিয়ে তোমার বাম ডান একটু এক্সচেঞ্জ করা লাগতে পারে, একটু রাশিটাকে কমন আনকমন ধরা লাগতে পারে, ভাঙ্গার কাজ করা লাগতে পারে। যেমন এখানে আছে এ কিউব বি কিউব সি কিউব। আমরা দেখতে পাচ্ছি যে কিউব কিউব কিউব, তার সাথে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, কিন্তু অন্যান্য সৃজনশীলের সংখ্যা চেঞ্জও হতে পারে, আবার সংখ্যা ছাড়াও কিন্তু হতে পারে। আবার দেখা গেছে এক্স ইনভার্স 3 এরকমও কিন্তু থাকতে পারে। প্রথমত আমাদের কাজ হচ্ছে যে এটা তো এখানে ডান পক্ষ, আমি যদি এটাকে সামনে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে না? মাইনাস ইকুয়াল টু 0। আশা করি এতটুকুতে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। কেন এটাকে সামনে আনলাম? কারণ এই যে দেখো মাইনাসের 3abc, এটা মেলানোর জন্য এই ডান পাশটা মনে মনে বাদ রাখো, শুধু এই জায়গাটা খেয়াল করো। 3টার মধ্যে থাকবে কিউব আর থাকবে মাইনাসের 3abc, অর্থাৎ আমার এখান থেকে বের হবে মাইনাসের 3abc, আর এখান থেকে এ কিউব বি কিউব সি কিউব। এবার এ কিউব বি কিউব সি কিউবটাকে আমি মিলিয়ে নিই। এখানে আছে 8কে আমরা কি লিখতে পারি? 2x লিখতে পারি। এই যে দেখো তো 8x কিউব হচ্ছে কিনা। তারপর 27কে আমরা 3 লিখতে পারি। ঠিক একইভাবে এটাকে আমরা লিখতে পারি 4। এখন আমি যে এ কিউব বি কিউব সি কিউব লিখলাম, এই অংশটার দিকে তোমরা আপাতত না তাকালেও চলবে, শুধু এটাতে দেখো। এই যে এ কিউব বি কিউব সি কিউব, তারপর 3-এর সাথে কত? এবিসি। তাহলে আমি এখানে একটা 3 বা 3 লিখে নিলাম। এখানে আমি লিখব এ হবে এটা 1/2x, তারপর বি হবে 1/3y, সি হবে 1/4z। আশা করছি এতটুকুতে কোনো সমস্যা তোমাদের হওয়ার কথা না। এখন যেহেতু বাম পাশের মতো এটা হয়েছে, তাহলে আমি এই বাম পাশ থেকে এই ডান পাশটা নিয়ে আসবো, অর্থাৎ আমার হবে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে আমি এখানে কি লিখবো? এই যে সূত্রের হাফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ কী হবে? 1/2x মাইনাস 1/3y হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি 1/3y মাইনাস 1/4z।
প্লাস সি মাইনাস এ 1/4z মাইনাস 1/2x হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই হাফকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে এই হাফটা কি হবে, এখানে গেলে উল্টিয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে ইন্টু 2। এই হাফ যদি আমি সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে এটা গুণ থেকে হয়ে যাবে ভাগ, তাহলে এটার এখানে থাকলো না, আমি এখানে মুছে দিলাম, তোমরা এটা তৃতীয় লাইনে লিখবে। তাহলে দেখো তো 0 × 2 মানে কি 0। এখন 0 × 2 0। তোমরা মিডল টার্ম ফ্যাক্টরের মধ্যে জেনারেল মে 3.34 মধ্যে তোমরা যেটা পড়েছ সেটা হচ্ছে যে যদি দুইটা ব্র্যাকেটের আনসার অর্থাৎ দুইটা গুণফলের আনসার যদি 0 হয়, অথবা যদি দুইটা পদের গুণফল 0 হয়, তাহলে দুইটা পদ আলাদা আলাদাভাবে কি হবে 0 হবে, অর্থাৎ এ 0 হবে এবং বিও কি 0 হবে, অথবা যে কোনো একটা 0 হবে। গুণফলে যে কোনো একটা 0 হলে কিন্তু সবটার মান 0 আসে। এই জায়গাতে এই রাশিটাকে একটা পয়েন্ট তোমরা খেয়াল করো, অর্থাৎ এটা হচ্ছে একটা আর এই সবটা হচ্ছে একটা। তাহলে এখানে কয়টা পদ, এই যে ইন্টু, এটা হচ্ছে ইন্টু, তাহলে এখানে মোট পদ দেখতেছি আমরা দুইটা পদের গুণফল কত 0। দুইটা পদের গুণফল যদি 0 হয় তাহলে হয় এই পদ ইকুয়াল টু 0 অথবা এই পদ ইকুয়াল টু 0। তাহলে আমি লিখব যে হয় এটা 1/2x প্লাস 3y প্লাস 1/4z ইকুয়াল টু 0। এটা যদি 0 হয় তাহলে এটাকে লসাগু করতে হবে। লসাগু করো 2 3 4। এই যে দেখো লসাগু অনেক সময় কিন্তু এই সামান্য বিষয়ে তোমাদের ভুল হতে পারে, প্রত্যেকটা বিষয় একটু দেখে শুনে লেখা উচিত। 3 × 2 = 6, 6 × 2 = 12। এটা কত হয় 6, তাহলে উপরে থাকতেছে 6x প্লাস 4y প্লাস 12 দিয়ে 4কে ভাগ করলে 3z, 3z কে 3z ইকুয়াল টু 0। এখন দেখো তো আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে 12 শূন্যের সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে আনসারটা হয়ে যাবে 0। আচ্ছা এটার এই মুহূর্তে আর দরকার নেই, এটা মুছে ফেলি। এরপরের লাইন কি হবে 6x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু 0। দেখো আমাদের এই অঙ্কে কিন্তু দুইটা পার্ট প্রমাণ করতে হবে, 6yz। ও আচ্ছা আমার এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে xyz তো নিতে হবে, xyz। তাহলে এটা যদি আমি ভাগ করি x x কাটা তাহলে yz থাকবে, এখানে হবে yz। এখানে হবে yz, এটা দিয়ে এটা কাটা যাবে কত y, তাহলে xz। এটা দিয়ে এটা z কাটা গেলে xy, তাহলে হবে 6yz প্লাস 4xz, 3 সাথে থাকবে কত xy, এটা ইকুয়াল টু 0। দেখো আমাদের অঙ্কের যে প্রথম অংশ 6yz প্লাস 4zx প্লাস 3xy ইকুয়াল টু 0, আমাদের প্রথম অংশ কিন্তু প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয় অংশটা আমরা কিন্তু এখান থেকে নিয়ে আসব। তাহলে এটা দেখো এই সবটার মান হচ্ছে 0। আমি এখানে বললাম দুইটার গুণফল যদি 0 হয় তাহলে হয় a 0 অথবা b 0 অথবা দুইটাই 0, অর্থাৎ এখানে এটা অথবা এই সবটা ইকুয়াল টু 0। কিন্তু একটা বিষয় তোমরা লক্ষ্য করো, আমি যদি এখানে লিখি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তিনটা পদের যোগফল কখন 0 হবে, যখন প্রত্যেকটা পদের মানে 0 হয়। এখানে কিন্তু অথবা বললে হবে না, a 0 হতে হবে, b কেও 0 হতে হবে, c কেও 0 হতে হবে, একটা 0 হবে আরেকটা হবে না, এমন কোনো সুযোগ কিন্তু এই মুহূর্তে নেই, যেহেতু এটা প্লাসের, তাহলে প্রত্যেকটা পদের মান হইতে হবে 0। এখন এটার মতো যদি আমি এটাকে a কল্পনা করি, এই যে এটাকে মনে করলাম a, এটাকে মনে করলাম b, এটাকে মনে করলাম c, তাহলে এখান থেকে কি হবে তোমরা এটা নিচে লিখবে, আমি এখানে করে ফেলি। এখানে এটা হবে অথবা, যেহেতু এখানে আমরা হয় লিখলাম, এখানে অথবা তোমরা প্রথমে লিখবে এই সবটা ইকুয়াল টু 0। এই সবটা যদি 0 হয় তাহলে আমাদের যে প্রথম পদ 1/2x মাইনাস 1/3y হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এটা কি হবে 0 হবে। ঠিক একইভাবে এটাও তো 0 হবে, এটাও তো 0 হবে, তাহলে আমি এটা এখানে লিখি 1/3y মাইনাস 1/4z ইকুয়াল টু কত 0। আমি দুইটা লিখলাম, তোমরা 3 নাম্বারটা লিখলেও পারো বা না লিখলেও পারো, কেন না লিখলেও হবে এটা একটু পর তোমরা বুঝতে পারবে। এখন এটা আসলে আমরা একটু ক্যালকুলেশন করি, এক অংশ শেষ, এই অংশটা আমরা করি। যেহেতু বাম পাশে বর্গ আমরা দেখতে পাচ্ছি, আমরা উভয় পক্ষে এখন রুট করে দিব।
রুট করে দিলে কি হবে, এই স্কোয়ার কাটা যাবে আর শূন্যটা শূন্যই থাকবে। তাহলে এখানে হবে 1/2x - 1/3y = 0। এটা যদি আমি ডান পাশে নিয়ে যাই 1/2x = 1/3y বা 2x = 3y। আশা করি এতটুকুতে কোনো প্রবলেম নেই। এবার আসো ঠিক একইভাবে এটাকে আমি আর করব না, এটার মতো হুবহু যখন কাজ করবে এখান থেকে আসবে কত, 3y = 4z। দেখো তো বুঝতে পারছো কিনা, সেম এটার মতো কাজ করবে। এবং একইভাবে যদি এটাও কাজ করবে কি হবে, 4z = 2x, এটা আসবে। আমরা এখন কি দেখতে পাচ্ছি, 2x এর সমান হচ্ছে 3y, আবার 3y এর সমান হচ্ছে 4z, আবার 4z এর সমান হচ্ছে 2x। তার মানে এটা যদি এটা সমান হয়, আবার এটা যদি অপরটা সমান হয়, তাহলে তারা তিনজনেই পরস্পর কি সমান হবে। অতএব 2x 3y 4z এই তিনজনেই কি সমান হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় অংশ, 2x = 3y = 4z। দেখো একদম সিম্পল, এবং আশা করি এটা তোমাদের একবার করলেই ভালোভাবে মোটামুটি হয়ে যাবে। এটা কিন্তু বারবার করার কোনো প্রয়োজন তেমন একটা নেই, একদম খুব সিম্পল একটা অঙ্ক। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। আমরা প্রথমেই বলেছি আজকে আমরা মাত্র 5টা অঙ্ক করব, এবং এই 5টা অঙ্কের মাধ্যমে তোমাদের যত বোর্ড পরীক্ষার সৃজনশীল বা যাবতীয় যত সমস্যা আছে তার মিনিমাম 80 থেকে 90% কিন্তু কভার করা সম্ভব। তাহলে আসো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি। আমাদের পরবর্তী প্রশ্নে আমরা এই প্রশ্নটাকে সমাধান করব, যেটা তোমাদের মেন বই এক্সাম্পল 9। এই অঙ্কটাও কিন্তু অনেকভাবে সংখ্যাটা চেঞ্জ করে আসে। প্রশ্নটা কি তাহলে, প্রশ্নটা হচ্ছে যদি p of x = এটা হয় এবং x - m x - n p of x এর উৎপাদক হয়, এবং এই যে m n যদি সমান না হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে নিচের যে রাশিটা দেওয়া থাকবে সেটা। আমরা প্রথমে কি করব, আমাদেরকে বলছে যে x - m x - n হচ্ছে p of x এর উৎপাদক। এখন উৎপাদক মানে কি, কোনো একটা উৎপাদক এর মান আমরা যদি চলকের মধ্যে বসিয়ে দিই তাহলে তার আনসার কিন্তু 0 হয়। অর্থাৎ আরও সহজভাবে আমি যদি বলি, যেহেতু x - m হবে এই যে p of x এর একটা উৎপাদক, এর মানে হচ্ছে x - m এর মানটা কত বসাইতে হবে, 0। যদি আমি x - m এর মানটা 0 ধরি, তাহলে এখান থেকে x এর মান কত বের হইতেছে দেখো তো, m। ঠিক একইভাবে x - n ও যদি আমরা 0 নেই, তাহলে x এর মানটা কত হইতেছে, m। আমরা এখানে দেখতে পাচ্ছি যে x - এবং x - n উৎপাদক থেকে x এর মান যথাক্রমে m এবং n বের হইতেছে। তাহলে এখন আমি কি করব, এই সমীকরণে এই x এর পরিবর্তে আমি প্রথমে বসিয়ে দিব m, এরপরে বসিয়ে দিব n। তাহলে আমি আগে এতটুকু করি, তারপর আমরা প্রশ্নের বাকি অংশ যাব। এখন আমরা এখানে লিখব সুতরাং p of m। অবশ্যই এখানে একটু বাংলা লিখতে হবে। বাংলাটা লিখবে এভাবে যে x - m p of x এর একটি উৎপাদক হলে p of m = এটা কি হবে, দেখো 18 x এর পরিবর্তে m বসিয়ে দাও, এটা একদম সিম্পল, 15 m² m + 2। একইভাবে এবার আমরা বসিয়ে দিব কত, n, কারণ আমাদের উৎপাদক কিন্তু দুইটা, একটা হচ্ছে x - m একটা x - n। n বসিয়ে দিলে 18 15 - n + 2। এতটুকুতে তোমাদের কোনো প্রবলেম নেই। আর এটার উপর বাংলাটা লিখবে এভাবে, যেহেতু x - n p of n এর একটি উৎপাদক, সুতরাং p of n = এটা। এখন প্রশ্নের যে পরের অংশটা দেখো, প্রশ্নের পরের অংশে কিন্তু বলা আছে p of x কে এত এবং এত দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, এর মানে হচ্ছে আমি যে m বসাইলাম এবং n বসাইলাম, তাহলে এই যে ভাগশেষটাকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একই, অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা এক। আরও সহজভাবে যদি বলি যে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে আমাদের কি আসে, এই ভাগশেষ আর এই ভাগশেষটা সমান। দেখো তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। আমরা এটা কিন্তু ভাগশেষ কার, p of x এর, দুইটা ভাগশেষ সমান। এবার p of m এবং p of n এর মানটা আমরা এখানে বসিয়ে দিই, বা p of m কি হইতেছে দেখো তো, ইকুয়াল টু p of n হচ্ছে কত, 18n³ - 15n² - n + 2 বসিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে প্রমাণ করতে হবে, দেখো আমাদের প্রমাণের অংশটার ডান পাশে কিন্তু 0, অতএব আমাদের সবগুলোকে বাম পাশে নিয়ে আসতে হবে। আমি যদি সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, এই যে +2 দেখতেছো,
আর এই যে প্লাসের 2 দেখতেছি এটা কিন্তু কাটা যাবে, আমি এখানে এটা মুছে দিলাম, তোমরা এটা নিচের লাইনে লিখবে। এবং এই 3টাকে যদি আমি সমান সমানের সামনে নিয়ে আসি তাহলে 18 হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস ইকুয়াল টু 0। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু 3 লাইন আমি 1 লাইনের মধ্যে দেখিয়ে দিলাম, তোমরা ভেঙে ভেঙে কিন্তু লিখতে হবে। এখন অঙ্কটা বোঝার সুবিধার্থে আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিব, সাজিয়ে নিব। কীভাবে সাজাবো দেখো, আমি যদি 18 কমন নেই তাহলে এই যে আমার m কিউব এবং এই যে n কিউব, এই দুইটা আমার ব্র্যাকেটে চলে আসবে, m কিউব মাইনাস n কিউব নিয়ে নিলাম। এরপর 15m স্কোয়ার 15n স্কোয়ার, আমি যদি এখান থেকে মাইনাসের 15 কমন নেই তাহলে এটা হবে মাইনাসে মাইনাসে প্লাসের m স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাসের n স্কোয়ার। তারপর মাইনাসের m প্লাসের n, আমি যদি মাইনাসের 1 কমন নিই m মাইনাস n। কেন আমি মাইনাস কমন নিলাম? কারণ এখানেও m মাইনাস n, এখানেও আমাকে m মাইনাস n করলে সুবিধা হয় এবং এখানেও m মাইনাস n করলে সুবিধা হয়, মূলত এই কারণে আমি মাইনাস কমন নিলাম, নাহলে কিন্তু আমি প্লাসটাই কমন নিতাম। এখন a কিউব মাইনাস b কিউব হইতেছে, এটার সূত্রটা বসাইতে হবে, 18 সামনে থাকবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই যে 15 থাকবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হচ্ছে m প্লাস n, m মাইনাস n, আর এটাকে আমাদের ধরার কোনো দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাক। এখন দেখো আমার মোট পদ হলো 3টা, এই 3টা পদের মধ্যে আমি দেখতেছি যে এই যে m মাইনাস n কি কমন। যদি আমি m মাইনাস nকে কমন নিয়ে নিই তাহলে আমার কি হবে, আমি যদি m মাইনাস nকে কমন নিয়ে নিই তাহলে 18 আর এইটা, অর্থাৎ এই দুইটা পদ কিন্তু থাকবে, এখান থেকে m মাইনাস n চলে যাবে। তাহলে আমি 18কে সরাসরি এটার সাথে গুণ করে ফেলি, গুণ করলে আমার হবে 18 m স্কোয়ার প্লাস 18 mn প্লাস 18 n স্কোয়ার। আশা করি এতটুকু তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর কি হবে, এই যে মাইনাস দিলাম একটা মাইনাস, এখান থেকে কিন্তু m মাইনাস n চলে গেল, তাহলে 15 আর m প্লাস n থাকতেছে, একবারে গুণ করে ফেললে 15m প্লাসের 15n এটা হয়। আর এখান থেকে শুধু কত থাকবে, মাইনাসের 1, কারণ এটা তো কমন চলে গেছে, তাহলে আমার থাকবে শুধুমাত্র মাইনাসের 1 ইকুয়াল টু 0। এর পরের এখানে একটু কাজ করতে হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, কারণ m মাইনাস n সবার থেকে কমন। এর পরের লাইনে যে কাজটা হবে সেটা হচ্ছে আমি এই ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিব, তাহলে আমি এটাকে উঠাইয়ে দিই, এখানেই এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম। যদি আমি এই ব্র্যাকেটটাকে উঠাইয়ে দিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এই তো বাস হয়ে গেল। এবার দেখো এই সবটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ। আমরা একটু আগের অঙ্কতে পড়েছিলাম যদি দুইটি পদের গুণফল 0 হয় তাহলে হয় প্রথম পদ 0 অথবা দ্বিতীয় পদ 0। ঠিক একই শর্তে আমরা লিখতে পারি হয় m মাইনাস n ইকুয়াল টু 0, m মাইনাস n ইকুয়াল টু 0, অথবা এই সবটা ইকুয়াল টু 0। আচ্ছা, এটাই ইকুয়াল টু 0, তোমরা এটা নিচে লিখে নেবে, এটা ইকুয়াল টু 0। এখন এই যে m মাইনাস n ইকুয়াল টু 0, তাহলে এর পরের অংশটা কি হবে, m ইকুয়াল টু n হবে। আর এটা তো 0 আসেই, আমাদের প্রমাণ করতে হবে 18m স্কোয়ার। তাহলে এখান থেকে কি হবে, 18m স্কোয়ার প্লাসের 18mn প্লাসের 18n স্কোয়ার মাইনাসের 15m মাইনাসের 15n মাইনাসের 1 ইকুয়াল টু 0। আর এখানে কি হলো, m ইকুয়াল টু n। কিন্তু দেখো আমাদের প্রশ্নে প্রথমে বলা ছিল m আর n কি নট ইকুয়াল, কিন্তু আমার আনসারে m ইকুয়াল চলে আসছে। যেহেতু আমার এটা শর্তের বিরুদ্ধে চলে আসছে তাহলে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। একদম সিম্পল একটা অঙ্ক। যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে জানাবে। তাহলে আসো এর পরবর্তী অঙ্কে আমরা চলে আসি। আমাদের 3 নাম্বার যে প্রশ্নটা সেটার মধ্যে আমাদেরকে বলা আছে যদি xyz এর একটা বহুপদী f of xyz ইকুয়াল টু x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz হয় এবং x এর মান এত, y এর মান এত, z এর মান এত, অর্থাৎ এই মানগুলো যদি হয় তাহলে আমাদেরকে দেখাতে হবে f of abc is to f of xyz ইকুয়াল টু 1:4। এই অঙ্কটা কিন্তু
সেমই অঙ্কটা শুধু শেষের লাইনে 2 লাইন বা 1 লাইন একটু কম বেশি করে আমরা এটার কিন্তু প্রমাণটার মানটা কিন্তু চেঞ্জ করতে পারি। সেটা আমি অঙ্কটার পর তোমাদেরকে দেখাই দিতেছি। তাহলে আমরা শুরু করব এই যে f of xyz x³ y³ z³ মাইনাস 3xyz, এটা দিয়ে আমরা শুরু করব। আমাদের এখানে দেখো তো মানগুলা কার, xyz মান যার হবে ওইটাকে কিন্তু এখানে লিখতে হবে। এখানে আমাদের পার্টিশন কিন্তু দুইটা, একটা হচ্ছে xyz আর একটা হচ্ছে abc। প্রমাণ থেকেই আমরা বুঝতে পারতেছি যে আমার আনসারটা এটা থেকে কনভার্ট হয়ে এবিসিতে চলে আসবে এবং সামনে একটা হাফ বা 1/4 এই টাইপের কিছু একটা চলে আসবে। তাহলে প্রথমত আমরা এখানে সূত্রটাকে লিখব। আমরা একটু আগের অঙ্কটাতে একটা সূত্র শিখেছিলাম, a³ + b³ + c³ - 3abc। এর সূত্র হচ্ছে হাফ ইন্টু a + b + c ইন্টু a - b স্কোয়ার b - c স্কোয়ার এবং c - a স্কোয়ার। তাহলে এখানে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করি। এখানে হবে হাফ ইন্টু a + b + c অর্থাৎ x + y + z ইন্টু x - y y - z z - x। আশা করি এতটুকু তোমরা জানো আগের অঙ্ক থেকে। এবার আমরা মানগুলা বসাই এবং এই লাইনটাতে আমাদের একটু মনোযোগ সহকারে কাজ করতে হবে। একটু ভুল হলে কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে। ওই যে x এর মান দেখো b + c - a b + c - a, y এর মান হচ্ছে c + a - b a + b - c। এটা হচ্ছে আমার প্রথম অংশ। এবার আসো দ্বিতীয় অংশে। x এর মান হচ্ছে b + c - a মাইনাস y এর মান হচ্ছে c + a - b স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে দেখো এখানে -y তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তারপর হচ্ছে y এর মান হচ্ছে c + a - b, তারপরে যে মাইনাসের z, তার মানে মাইনাস z এর মানটা চেঞ্জ হবে, মাইনাসের a হবে, মাইনাসের b হবে আর c হয়ে যাবে প্লাসের। কেন হলো? কারণ এখানে সামনে আছে মাইনাস, উপরে একটা স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস z - x a + b - c, এই যে মাইনাসের x, তার মানে মাইনাসের এই মানটা চেঞ্জ হবে, মাইনাসের b হবে, মাইনাসের c হবে, প্লাসের a হবে। এখন আমাদের এখানে একটু কাটাকাটি করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানেই করে ফেলি, তোমরা নিচে লাইনে করবে। এখানে হচ্ছে মাইনাসের a প্লাসের a, এই দুইটাই বাদ, এই দুইটা কাটা, মাইনাসের a প্লাসের a কাটা। তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্লাসের b, এই যে প্লাসের b এবং মাইনাসের b এখানে কাটা, এবং এই যে প্লাসের c, তারপর হচ্ছে মাইনাসের c এখানে কাটা, এই যে প্লাসের c এবং মাইনাসের c এখানে কাটা। তাহলে দেখো তো কি থাকতেছে, শুধুমাত্র a + b + c। আচ্ছা এখানে চলে আসো, এখানে হচ্ছে আমাদের এই যে c কাটা, আর কাটা যাবে না। এখানে আমাদের প্লাসের b মাইনাসের b কাটা, আর এখানে হচ্ছে এই যে প্লাসের a এবং মাইনাসের a কাটা। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? এখন এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি? এখানে হচ্ছে b দুইটা, a দুইটা, এটাকে যদি আমি একবারে লিখি তাহলে দেখো মাইনাসের 2a প্লাসের 2b, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? প্লাসের 2b মাইনাসের 2a, অর্থাৎ 2b - 2a। ঠিক একইভাবে 2c - 2b, এই যে দুইটা c, তাহলে 2c - 2b, 2c - 2b, এটাকে কি লিখতে পারি? 2a - 2c, এই যে 2a - 2c, এটা আমরা লিখতে পারি। দেখো তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? এখন যদি এটা হয়, তোমাদের একটা বিষয় আগে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি এখানে লিখি a - b হোল স্কোয়ার, এটাকে কি b - a হোল স্কোয়ার লেখা যায় কিনা? অনেকে মনে করতে পারো না এটা কিভাবে হবে, এখানে b ছিল মাইনাসের, এখন b হয়ে গেছে প্লাসের, এই দুইটা সমান কিভাবে হয়? তাহলে একটু সূত্রে আসো। এটার সূত্র কি? a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এটার সূত্র কি? b স্কোয়ার - 2ba + a স্কোয়ার। একটু খেয়াল করে দেখো তো এটা এবং এটাতে কোনো ডিফারেন্স আছে কিনা? a স্কোয়ার b স্কোয়ার প্লাসের
বি স্কোয়ার এ স্কোয়ার ও প্লাসের মাইনাসের 2ab মাইনাসের 2ab, তার মানে দুইটাই তো সমান। অর্থাৎ যদি উপরে স্কোয়ার থাকে তাহলে ভিতরের দ্বিপদীকে আমরা এক্সচেঞ্জ করে লিখতে পারি, অর্থাৎ প্রথমেরটা দ্বিতীয় বা দ্বিতীয়টাতে প্রথমে আমরা লিখতে পারি। তাহলে এখানে যে দেখতেছি আমরা 2b মাইনাস 2a, আমরা ইচ্ছা করলে এটাকে 2a মাইনাস 2b লিখতে পারি। একইভাবে 2c মাইনাস 2b, এটাকে ইচ্ছা করলে আমরা 2b মাইনাস 2c লিখতে পারি। 2a মাইনাস 2c, এটাকে আমরা ইচ্ছা করলে 2c মাইনাস 2a লিখতে পারি। আমি এই লাইনের মধ্যেই এটাকে রিঅ্যারেঞ্জ করে ফেলি, তোমরা না করলেও কিন্তু চলবে। এর পরের লাইনে যেটা হবে সেটা হচ্ছে এ হবে সামনে, বি হবে পিছনে। এই যে এ বি, এখানে সি হবে পিছনে, এই যে বি সি, এটা হবে সি এ। আশা করছি এতটুকু তোমাদের তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আরেকটু বিষয় তোমরা খেয়াল করো, আমি এটাকে প্রথমে ধরি, এই দুইটা এই দুইটা 2a মাইনাস 2b, আমি যদি এই দুইটা থেকে 2 কমন নেই তাহলে দেখো তো এই 2 এরকম হইতেছে না, এইটা আর এটা তো একই কথা। এখন এই 2কে যদি আমি বের করে ফেলি ব্র্যাকেটের ভিতর থেকে, তাহলে কিন্তু এই স্কোয়ার 2-র উপরে আসবে এবং a মাইনাস b এর উপরে আসবে, অর্থাৎ এটার মান হবে 4 ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? তাহলে এবার আমি এটাকে একটু লিখি, এই যে হাফ, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এটাকে আমি লিখতে পারি এই যে 4 ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক একইভাবে আমি যদি এটাকেও কাজ করি তাহলে 4 ইন্টু b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এটা হবে 4 ইন্টু সি মাইনাস এ, 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? এখন এই তিনটার মধ্যে আমরা 4 দেখতে পাইতেছি, এই 4কে আমরা কমন নিয়ে আসি। এই 4কে যদি আমি কমন নিয়ে আসি তাহলে এটা বাইরে আসবে, আমি একদম সামনে নিয়ে আসি 4। এখানে কি ছিল a প্লাস বি প্লাস সি, আর এখানে ছিল কি, এখান থেকে 4 বাদ যাবে, সবগুলো থেকে 4 বাদ, কারণ 4 আমি কমন নিয়ে নিলাম। এতটুকু পর্যন্ত মনে হয় তোমাদের কোনো প্রবলেম থাকবে না। অবশ্যই কিন্তু ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে, না হলে কিন্তু পেস লাগবে, কারণ এখানে আমি পরবর্তী লাইনে না গিয়ে আমি এক লাইনের মধ্যে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি। এখন তোমরা একটু খেয়াল করে দেখো এই অংশটা, এই যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি স্কোয়ার, সি মাইনাস সি স্কোয়ার, ঠিক এইরকম একটা সূত্রের মতো হয়েছে কিনা? যদি সূত্রের মতো হয় তাহলে এই যে অংশটা আছে এখানে, এই অংশটা কিন্তু একটা সূত্র হয়ে গেল। যেহেতু এটা এবিসি এর সূত্র, তাহলে আমি এটাকে কি লিখব? আমি এটাকে লিখব 4 ইন্টু এই যে এটা এ কিউব বি কিউব সি কিউব, 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাসের 3ab সি। এবার আমাদের প্রশ্নে এটা কিন্তু এটা এক্স না, এটা হবে এফ অফ এক্স ওয়াই জেড। এখানে যেহেতু এক্স ওয়াই জেডের অঙ্ক, তাহলে এটা কি হবে? এটা হবে এফ অফ এক্স ওয়াই জেড। তাহলে আমি এখানে দেখতেছি আমার বাম পাশে কি আছে, আমার বাম পাশে আছে এফ অফ এক্স ওয়াই জেড। এই যে এফ অফ এক্স ওয়াই জেড সবগুলাই বাম পাশে আছে। আর এটা যেহেতু এবিসি, তাহলে এটাকে আমি লিখতে পারি 4 ইন্টু এফ অফ এ বি সি। দেখো তো বুঝতে পারছো কিনা? তাহলে এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 4 ইন্টু এফ অফ এ বি সি, এখানে কিন্তু একটা আনসার হয়। অর্থাৎ এই প্রশ্নের আনসারটা কিন্তু এরকমও থাকতে পারে। এখন আমি এটাকে একটু পক্ষান্তর করে ফেলি। পক্ষান্তরটা হলো এই যে এফ অফ এবিসি, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা কোথায় আসবে? এটা আসবে এখানে, এফ অফ এক্স ওয়াই জেড চলে যাবে উপরে, আর এফ অফ এবিসি চলে আসবে কোথায়? নিচে। এরপরে কি হবে? এখানে তো 4 ছিল, ইকুয়াল টু 4 হবে। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? যদি এটা ইকুয়াল টু 4 হয়, আমরা জানি এ বাই বি যে কথা, এ ইস টু বি একই কথা। ঠিক একইভাবে উপরেরটা ভাগ নিচেরটা, তার মানে উপরেরটা অনুপাত নিচেরটা। অর্থাৎ এরপরের লাইন আমি লিখতে পারি কি, এফ অফ এক্স ওয়াই জেড ইস টু এফ অফ এবিসি
এ বি সি, এই পাশে কিন্তু আমার শুধুমাত্র 4 আছে। এখন 4 যে কথা, আমি যদি তার নিচে একটা 1 দিয়ে দিই, একই তো কথা, তার মানে 4:1। দেখো তো এতটুকু বুঝতে পারছো কি না? এটাও কিন্তু আমার একটা আনসার, এফ অফ এক্স ওয়াই জেড ইস টু এফ অফ এবিসি ইকুয়াল টু 4:1। এই অঙ্কটার মধ্যে 1 সামনে আছে, অর্থাৎ এর পরের লাইন যদি আমি আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে আমি যদি এফ অফ এবিসিকে সামনে নিয়ে আসি, এফ অফ এক্স ওয়াই জেডকে যদি আমি পিছনে নিয়ে যাই, তাহলে আমার এখানে কি হবে, 1 সামনে চলে আসবে আর 4 পিছনে চলে যাবে, এবং এটাই হচ্ছে আমার এই অঙ্কের আনসার। তোমরা ভালো করে লক্ষ্য করো, এই অঙ্কটা পরীক্ষায় যখন আসবে তখন এটা এখানেও শেষ হয়ে যেতে পারে, আবার এখানেও শেষ হয়ে যেতে পারে, এখানেও শেষ হতে পারে, এখানেও শেষ হতে পারে। অর্থাৎ তোমার আনসারটা যেরকমভাবে দেখাতে বলবে তোমাকে কিন্তু সেরকমভাবে দেখাতে হবে। অর্থাৎ এখানে জাস্ট 2 লাইন বা 3 লাইন তুমি অতিরিক্ত করলে বা একটু কম করলে তোমার কাঙ্ক্ষিত আনসার কিন্তু চলে আসবে। অঙ্কর নিয়ম কিন্তু হুবহু একই রকম। আর এই অঙ্কটা আমরা শুরু করলাম কি, এফ অফ এক্স ওয়াই জেডের মাধ্যমে, এবং এক্স ওয়াই জেড থেকে কাজ করে আমরা পেলাম কি, এবিসি। কিন্তু একই অঙ্ক এমনও হতে পারে পরীক্ষায় শুরু হবে এফ অফ এবিসি এবং শেষ হবে এফ অফ এক্স ওয়াই জেড। আশা করছি এটাতে আর কোনো সমস্যা নেই। তাহলে আসো আমরা পরবর্তী চতুর্থ যে অঙ্ক সেটাতে চলে আসি। আমাদের পরবর্তী অঙ্কে আমাদেরকে বলছে যদি পি অফ এবিসি ইকুয়াল টু এবিসি হয়, তাহলে দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি টু দি পাওয়ার 7, এটা ডান অংশটা। অর্থাৎ আমাদের এই সম্পূর্ণটা অংশ হচ্ছে পি অফ এবিসি, এটার মান দেওয়া আছে এবিসি, আমরা লিখে নিলাম যে পি অফ এবিসি ইকুয়াল টু এবিসি, এবিসির মানটা এখানে বসায় নিলাম। আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা এমনিতে অনেক সহজ, কিন্তু মাঝখানে শুধু একটা লাইনে তোমাদের অনেক টাইম নষ্ট হয়। সেটাই মূলত আজকে আমি একদম ক্লিয়ার করে দিব তোমাদেরকে। আর এখানে যে 7 তোমরা দেখতেছো, এই অঙ্কটা 7 থাকতে পারে, 5 থাকতে পারে, 3 থাকতে পারে, 9, 11, 19, 13, যে কোনো বেজোড় সংখ্যা এখানে থাকবে। এই অঙ্কটা তোমরা দেখা মাত্রই কিন্তু খুব ইজিলি চিনতে পারবে। এখানে পাওয়ার সবসময় হবে বেজোড়, এখানে কখনো কিন্তু জোর হবে না। জোর কেন এটা হবে না, সেই আনসার তোমরা অঙ্কের শেষে গেলে পেয়ে যাবে। এখানে বেজোড় থাকার কারণে মাইনাস সবসময় মাইনাস হবে, কখনো প্লাস হবে না। তাহলে আসো আমরা অঙ্কটা করি, একদম সহজ এবং সিম্পল অঙ্ক। এটা আমরা এখন ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গুণ, এখানে 1, 2, 3, এখানেও 3, তার মানে আমার টোটাল 9টা পদ হবে, 3 × 9। এ দিয়ে সবাইকে গুণ করো, এ দিয়ে এটাকে দিলে কি আসে, এ স্কোয়ার বি, প্লাস এ দিয়ে এটা দিলে এ বি সি, আবার এ দিয়ে যদি গুণ করি এ স্কোয়ার সি। দেখো তো বুঝছো কিনা? এ দিয়ে প্রথমে এ বি, আমি একটু দেখাই দিই, যারা পারো তারা তো পারো, যারা একটু দুর্বল এটা তাদের জন্য কাজে লাগবে। দেখো এ দিয়ে আমি প্রথম এ বিকে দিলাম, তারপর বি সি, তারপর সি এ। ঠিক একইভাবে এই সম্পূর্ণ কাজ এখন আমি কি দিয়ে করব, বি, এরপরে করব সি। তাহলে বি দিয়ে করলে কি আসে, বি দিয়ে করলে হবে এ স্কোয়ার, না এ বি স্কোয়ার, প্লাস এটা হবে বি স্কোয়ার সি, এ বি সি। সি দিয়ে করলে এ বি সি প্লাস বি সি স্কোয়ার এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি সি। এটা হয়। আমি যদি ওই যে সমান সমানের ডান পাশে যে এবিসি আছে এটাকে যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে আমার দেখো তো এই যে মাইনাসের এবিসি হয়ে যেতেছে না, আর ডান পাশে কত থাকতেছে, 0। তখন আমি কি করতে পারি, কেটে ফেলতে পারি। এখন যে বাকি অংশটা এটা এখানে থাকবে, বাকি অংশটা থাকবে এখানে। এরপর আমি এখন এই লাইনটা করবো না, এই লাইনটাতে তোমাদের অনেক টাইম নষ্ট হবে, এটাকে সাজিয়ে লিখতে হবে। কিভাবে সংক্ষেপে সাজিয়ে লিখতে পারো সেটা আমি আগে দেখাই। তোমরা এক লাইন গ্যাপ দিয়ে চলে আসবে নিচে, অঙ্কটাতে একটু লক্ষ্য করো, এ বি সি, অর্থাৎ এটার আনসারটা সবসময় কী আকারে হতে পারে। যদি এ বি সি থাকে তার মানে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এরকম আকার হবে। অথবা যদি পি কিউ আর হয় তাহলে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, অথবা আর মাইনাস পি, এরকম আকার কিন্তু হবে। যেহেতু এটা এবিসি এর অঙ্ক, আমি যে কোনো একটাকে ধরবো আগে। এখন তোমরা কাকে ধরতে চাও? আমার ইচ্ছা হলো আমি এ মাইনাস বিকে ধরলাম। তোমার যদি ইচ্ছা হয় তুমি বি মাইনাস সিকে ধরো, অথবা সি মাইনাস একে ধরো, যেটাই ধরো, যে কোনো একটা ধরো। এই একটাকে আমি ধরলাম এ মাইনাস বি। এরপর হবে কি, সরি, এটাতে এখানে কোনো মাইনাস নাই, প্লাস হবে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ।
আমি নিলাম এ প্লাস বি। এখন এখানে দেখো টোটাল পদ ছিল আমার 9টা আর একটা 10টা, কাটা গেছে 2টা, তাহলে এখন অবশিষ্ট আছে কয়টা? 8টা পদ। এখান থেকে আমি যদি কোনো সংখ্যা বসাই পদ বের হবে মাত্র 2টা, তাহলে এরকম আমাকে 4 বার লিখতে হবে। ইকুয়াল টু 0 4 বার লিখলাম, কারণ উপরে পদ আছে মোট 8টা। এখন আমি এটা থেকে উপরেরটাকে মিলাবো। কাকে আমরা মিলাতে চাই? ধরো আমি এই যে এ স্কোয়ার বি, আমি এখানে এবি লিখে ফেলি, লিখলাম আমি এবি। এবি লিখার কারণে আমার কি হইতেছে, এ স্কোয়ার বি, এই যে আমি এটাকে টার্গেট করছি, তাহলে আমার এটা কিন্তু চলে আসছে। এই যে এবি এটা গুণ হলে এ স্কোয়ার বি হয়, এবং আমি টার্গেট করছি এটাকে, কিন্তু আমার অটোমেটিক্যালি বোনাস হিসেবে চলে আসলো এটা গুণ করলে এবি স্কোয়ার। দেখো তো একদম সিম্পল না? এই যে এবি স্কোয়ার চলে আসছে, এটাকে আমরা এখানে বাদ দিয়ে দিই, এই যে এটা বাদ গেল। তাহলে এখানে আমি কি দিব? এখানেও তো আমার আছে এ, আমি যদি এই এবিসিকে টার্গেট করি, অর্থাৎ এবিসিকে মিলাইতে হইলে আমার এখানে দিতে হবে বিসি। তাহলে এর সাথে বিসি গুণ হইলে কি হইতেছে? এবিসি। এবং বোনাস হিসেবে চলে আসলো এই দুইটার গুণফল, বি আর বিসি হবে বি স্কোয়ার সি। তাহলে বি স্কোয়ার সি কোথায়? এই যে এটা, বাদ দাও। এরপরে আমি এখানে কি দিব? আমি এটাকে মিলাই, এ স্কোয়ার সি আমি দেখতে পাচ্ছি। এই এ স্কোয়ার সিকে আনতে হলে আমাকে এখানে একটা এ এবং একটা সি দিতে হবে, তাহলে এটা গুণ হলে হবে এ স্কোয়ার সি, এবং বোনাস হিসেবে আমার এটা এবিসি চলে আসলো। তাহলে উপরে এবিসি আছে কোথায়? এই যে এটা, দেখো এটা কিন্তু চলে আসলো। এখন আমার শুধুমাত্র ওই যে 2টা বাকি থাকে, তাহলে 2টার মধ্যে এখানে আমি কি দিলে আমার এ সি স্কোয়ার আসবে? আমি যদি এখানে সি স্কোয়ার দিই, তাহলে দেখো তো এর সাথে গুণ হলে কত আসে? এসি স্কোয়ার, আর এটা যদি পরেরটার সাথে গুণ হয় বিসি স্কোয়ার, প্লাসের বিসি স্কোয়ার। এই দুটো কিন্তু চলে আসলো। তোমরা যদি নিচের লাইনটা আগে করো, তাহলে দেখো কত সহজে উপরেরটা করতে পারতেছো। আর যদি উপরের লাইনটা এভাবে তোমরা সাজিয়ে লিখতে চাও, তাহলে খুব সম্ভবত অনেকটা টাইম তোমাদের এখানে নষ্ট হবে। তারপরেও এটা মিলবে কিনা, যদি তোমরা একটু অ্যাডভান্স লেভেল হো তাহলে তো অবশ্যই মিলবে, আর যদি একটু মনে হয় তোমাদের পেস লাগে বা ভুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তাহলে কিন্তু এভাবে খুব সহজে তোমরা মিলাতে পারবা না। আমি এখানে কি করলাম? এ প্লাস বি নিলাম। তোমার ইচ্ছা হলে তুমি এ প্লাস বি এর পরিবর্তে বি প্লাস সি, অথবা যদি ইচ্ছা হয় সি প্লাস এ নাও, আনসার কিন্তু একই হবে। এবার কি হয়, প্রত্যেকটা থেকে আমি এ প্লাস বিকে কমন নিয়ে নিই। কমন নিলে আমার কি থাকবে? এবি বিসি এসি, এবি বিসি এসি, আর ওই যে শেষে সি স্কোয়ার। এটা তো আর ধরার কোনো দরকার নেই, এটা থাক এভাবেই। এখন এখানে কি আমি কোনো কিছু কমন নিতে পারি? দেখো আমি প্রথমে বলছিলাম যে এটার আনসারটা কি আকৃতি হইতে পারে? এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। যেহেতু এ প্লাস বি চলে আসছে, এখন এখানে কি পাবো আমরা? বি প্লাস সি অথবা সি প্লাস এ। এখন এটা তোমরা যেহেতু সহজ, এখানে আগে লিখলেও পারো বা পরে লিখলেও পারো। আমি প্রথমে মনে করো এখানে বি প্লাস সি আমি নিয়ে নিলাম, আরেকবার নিলাম, 2বার কেন নিলাম? একটা থেকে আমার আনসার বের হবে 2টা, এখানে মোট পদ আছে 4টা। এখন এখানে কত দিলে, এখানে কত দিলে আমার এটা আসে? এ দিলে আমি কি পাই? এবি, এই যে এবি এসি, এই যে এসি হয়ে গেল প্লাস। এই অঙ্কে কিন্তু কোনো মাইনাস নেই, সবগুলোই হবে পজিটিভ। এখন আমার বিসি এবং সি স্কোয়ার, এখানে আমার কত দিতে হয়? একটা সি দিতে হয়, সি দিলে বিসি, এই যে বিসি আর সি সি কত? সি স্কোয়ার। দেখো চলে আসছে। তাহলে এর পরের লাইনটা কী হবে? ইকুয়াল টু 0। যেহেতু 3 পদের গুণফল 0, আমরা জানি যে কোনো একটা পদ 0 হলেই সবগুলো কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি হয় এ প্লাস বি ইকুয়াল টু 0, বা বি প্লাস সি ইকুয়াল টু 0, বা এ প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার কি আসে? এর মান হয় মাইনাসের বি, বি এর মান হয় মাইনাসের সি, সি এর মান হয় মাইনাসের এ। দেখো আমার কিন্তু এবিসির মান চলে আসলো। এখন আমার এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি বাম পাশে যে কোনো একটা মান এখান থেকে আমি নিব। আমার এখানে মান কিন্তু আসছে 3টা। এই যে এ ইকুয়াল টু মাইনাসের বি, বি ইকুয়াল টু মাইনাসের সি, সি ইকুয়াল টু মাইনাসের এ। আমার ইচ্ছা হলো আমি শুধু এটা নিলাম,
তুমি চাইলে বি ইকুয়াল টু মাইনাস সি নিতে পারো অথবা সি ইকুয়াল টু মাইনাস এও কিন্তু নিতে পারো, তবে অবশ্যই যে কোনো একটা মান নিয়ে বাম ডানে কাজ করতে হবে। তুমি বাম পাশে একটা বসাইলা আবার ডান পাশে অপর আর একটা বসাইলা, তাহলে কিন্তু আনসারটা হবে না। আমি যদি এই মানটা বাম পাশে বসাই তাহলে আনসারটা কী হয় দেখো, এই এর পরিবর্তে হয়ে যাবে মাইনাসের বি। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, এটা হবে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। এর পরিবর্তে মাইনাসের বি হয়ে গেছে, পাওয়ারে 7 ছিল 7ই আছে, ইকুয়াল টু বিবি কাটা গেলে শুধুমাত্র এটা হয়। দেখো তো বুঝছো কিনা। আবার আসো ডান পক্ষ, ডান পক্ষের মধ্যেও তো আমার এটাই বসাইতে হবে। এই যে এটার মান বসাবো আমরা মাইনাসের বি, মাইনাসের বির উপরে যদি পাওয়ার বেজোর হয় মানে 7 হয় তাহলে আনসার তো মাইনাসের বি থাকবে, অর্থাৎ এটা হবে মাইনাসের 1/b। দেখো এই যে এখানে এ ছিল, এর পরিবর্তে আমি বসে দিলাম মাইনাসের বি, এতে করে সামনে চলে আসলো মাইনাস। এখন কি হবে, এই দুটা কাটলে শুধুমাত্র 1/c⁻7। তাহলে আমাদের যে প্রমাণটা ছিল, এই যে আমাদের ডান পক্ষ এবং এই যে আমাদের বাম পক্ষ, দেখো তো দুটো একদম সমান হয়েছে কিনা। আমি কি করলাম, এ ইকুয়াল টু মাইনাসের বি বসালাম, তোমরা ইচ্ছা করলে বি ইকুয়াল টু মাইনাসের সি দিয়েও দেখতে পারো অথবা সি ইকুয়াল টু মাইনাসের এ দিয়েও দেখতে পারো, সব ক্ষেত্রেই কিন্তু আনসারটা সমান আসবে। কিন্তু এখানে হয়তো সি এর পরিবর্তে বি আসতে পারে অথবা এ আসতে পারে, কিন্তু এখানে যদি বি আসে এখানেও বি আসবে, এখানে যদি এ আসে এখানেও এ আসবে। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। দেখো এটাও কিন্তু একদম সহজ। তোমাদের অনেকের কাছে মনে হয় যে বীজগাণিতিক রাশি হয়তো অনেক কঠিন, আসলে কোনো কিছুই বুঝে পড়লে কঠিন না। তাহলে আমাদের এই গেল তোমার 4টা অঙ্ক। এখন আরেকটা কথা তোমাদেরকে অ্যাড করে রাখা দরকার, এই 4টা অঙ্ক যদি তোমরা করো, তোমাদের 4টা না 5টা অঙ্ক, পঞ্চম অঙ্কের কথা আমি একটু পরে বলতেছি। এই 5টা অঙ্ক যদি তোমরা করো, তোমাদের ইনশাল্লাহ খ গ 2টা প্রশ্ন ইনশাল্লাহ 99% কমন থাকবে। এগুলোর মধ্যেই থাকবে, হয়তো সংখ্যাটা একটু চেঞ্জ থাকতে পারে। কিন্তু সমস্যাটা হলো ক নাম্বার প্রশ্নটা কিভাবে পড়বে। দেখো ক নাম্বার প্রশ্নের জন্য তোমাদের একটু বেসিক পারতে হবে। কেমন বেসিক? জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3.3 এবং 3.4, উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্য, এগুলো তোমাদের পারতে হবে। তারপর তোমাদের চক্রক্রমিক রাশি, প্রতিসম রাশি, একটা ফাংশন থাকবে, এই ফাংশনের মধ্যে প্লাসের টু বসাইলে আনসার কত হয়, মাইনাসের টু বসাইলে কত, এগুলো একদম সিম্পল, এই কারণে আমি এগুলো নিয়ে কথা বলবো না। এর পাশাপাশি হচ্ছে একটা রাশি চক্রক্রমিক এবং প্রতিসম কিনা সেটা আলোচনা করো। একটু এক্সাম্পল হিসেবে যদি বলি, এই যে রাশিটা দেখতেছো, এটা আমি বাদ দিলাম, ধরো এই রাশিটাই। এখন এই রাশিটা চক্রক্রমিক এবং প্রতিসম কিনা যদি তোমাদেরকে প্রশ্ন করে, তাহলে আনসারটা কিভাবে হবে? এই রাশিটা চক্রক্রমিক এবং প্রতিসম কিনা তোমরা মনে রাখবে যে চক্রক্রমিক হইলে, যদি চক্রক্রমিক হয় তাহলে কি বসাইতে হবে? এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ। এই 3টা কোন সময় হবে? যখন চক্রক্রমিক হবে। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। যদি চক্রক্রমিক হয় তাহলে হবে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু, মানে তারা 3 জনে এক্সচেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে এবিসি আছে। যদি তোমাদেরকে প্রতিসম বলে তখন কি হবে? এর পরিবর্তে হবে বি, বির পরিবর্তে হবে এ, এই দুইটাই। এটা হবে কোন সময়? যখন প্রতিসম বলবে তখন। এখন আমরা একটু টেস্ট করি আমাদের এটা চক্রক্রমিক এবং প্রতিসম হবে কিনা। অবশ্যই এটার সামনে কি থাকবে? এটার সামনে থাকবে এফ অফ এ বি সি ইকুয়াল টু এটা। এটাকে চক্রক্রমিক প্রমাণ করার জন্য আমরা এর পরিবর্তে কি নিব? আমরা এর পরিবর্তে নিব বি, বি এর পরিবর্তে নিব সি, সি এর পরিবর্তে এ। এদিকেও একই ঘটনা, এর পরিবর্তে হবে বি, বি এর পরিবর্তে হবে সি, বি এর পরিবর্তে হবে সি, সি এর পরিবর্তে হবে এ, সি এর পরিবর্তে হবে এ, এর পরিবর্তে হবে বি। একটু খেয়াল করো, আমি যেটাকে লিখলাম, আমি কি করলাম? চক্রক্রমিকের মানগুলোকে বসাইলাম। এখন এই রাশি এবং এই রাশি সমান হচ্ছে নাকি হচ্ছে না? একটু ভালো করে লক্ষ্য করো। এখানে এই যে এ বি সি, এ বি সি, এ বি বি সি সি এ, এ বি বি সি সি এ, এটা এবং এটা দুইটাই তো সমান হইতেছে। যদি দুইটা সমান হয় তাহলে সে কি হয়ে যাবে? চক্রক্রমিক হয়ে যাবে। এখন আমি টেস্ট করি এটা প্রতিসম হবে কিনা। প্রতিসম হওয়ার জন্য আমরা 3টাকে চেঞ্জ করব না, 2টা চেঞ্জ করব।
তাহলে আমি প্রতিসম টেস্ট করি। এর পরিবর্তে হবে বি, বি এর পরিবর্তে হবে এ, সি কে আমরা টাচ করব না। এখানে এর পরিবর্তে হবে বি, বি এর পরিবর্তে হবে এ, বি এর পরিবর্তে হবে এ, সি কে টাচ করব না, সি কে টাচ করব না। এর পরিবর্তে হবে বি। খেয়াল করো তো, এই যে এ প্লাস বি প্লাস সি, এ বি, বি সি, সি এ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উপরের প্রশ্নে যেই রাশিটা ছিল এটা এবং এটা দুই ক্ষেত্রেই কিন্তু সেম। অতএব আমরা বলতে পারি যে এই রাশিটা একই সাথে চক্রক্রমিক হবে এবং কি হবে, প্রতিসম হবে। এটা কিন্তু তোমাদের ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বিভিন্ন যে উৎপাদকগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ক নাম্বারে আসবে, এগুলো অবশ্যই তোমাদেরকে একটু করতে হবে। এই হলো আমার 4টা অঙ্ক। এবার তাহলে পঞ্চম অঙ্কটা কি? পঞ্চম হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ যদি আমি এখন আবার নতুন করে করাই তাহলে অনেক টাইম লাগবে। আংশিক ভগ্নাংশ নিয়ে আমার এ টু জেড, বেসিক টু অ্যাডভান্স একবারে বিস্তারিত একটা ক্লাস আছে, সেটা আমি ডিসক্রিপশনে বা উপরে আই বাটনে দিয়ে দিব, অথবা আমার এই প্লে লিস্টের মধ্যেও কিন্তু এটা থাকবে। অবশ্যই তোমরা এই ক্লাসটা করার পরে অথবা আগে আংশিক ভগ্নাংশটা একটু কষ্ট করে নিবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টারে 10 নাম্বার সৃজনশীল শিওর। আলাদা আলাদা সৃজনশীল করতে গেলে অনেক টাইম দরকার, অনেক হিবিজিবি মনে হয়, গুছানো মনে হয় না। তোমরা যদি এই ক্লাসটা করো, 4টা প্রশ্ন করো আর আংশিক ভগ্নাংশটা করো, তার পাশাপাশি যদি তোমাদের বেসিক যেই উৎপাদকগুলো আছে বা ক নাম্বারের যে প্রশ্নগুলো এগুলো যদি একটু দেখো, তাহলে ইনশাল্লাহ আমরা বলতে পারি যে তোমাদের বীজগাণিতিক রাশির মধ্যে 10 নাম্বার কিন্তু শিওর কমন থাকবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই। যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব।